আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ। সাধারণ মাদ্রাসা ও কারিগরি সহ 11 শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 12.5 লাখ। বিএনপির আপত্তিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল হচ্ছে না, সাংবিধানিক পদে নিয়োগের জন্য কমিটি গঠনে ঐকমত্য কমিশনের সুপারিশ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে বলছে ইরান। তেহরান সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ট্রাম্পের মন্তব্য। অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানান কর্মকাণ্ডে সংকটে চামড়া শিল্প, সমন্বিত উদ্যোগে বিশেষজ্ঞদের তাগিদ। এবং কলম্বো টেস্টে টাইগার ব্যাটারদের হতাশাজনক পারফরমেন্স। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিন শেষে সংগ্রহ 8 উইকেটে 220 রান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা। 10ই আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। 11ই আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে পৌঁছাচ্ছেন। দর্শক, এ নিয়ে জানতে শাকের আদনানের কাছে যাচ্ছি। তিনি রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজ কেন্দ্রে আছেন। আদনান, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমাদেরকে জানান। রায়হান, ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আর কিছুক্ষণ পরেই, এখন 9টা একটু বেশি বাজে, 10টা থেকে এইচএসসি বা সমমানের যে পরীক্ষা রয়েছে সেটি শুরু হবে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে। এবং এরই মধ্যে শিক্ষার্থীরা এই যে কলেজ কেন্দ্র, যে প্রাঙ্গণ রয়েছে, পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেখানে প্রবেশ করতে শুরু করেছেন এবং তারা সুশৃঙ্খলভাবে এখানে প্রবেশ করছেন। এবং আপনারা জানেন যে এই বছর প্রায় 12.5 লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবং এর জন্য এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে এই যে স্বাস্থ্যবিধি মেনে চলে, আপনারা জানেন যে যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে, আবার সেজন্য মাস্ক পরা বা স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার সেই নির্দেশনাগুলো 10টি নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এবং যে কোনো ধরনের আসলে গুজব, প্রথমত ফাঁস বা গুজব প্রতিরোধ এবং এই ধরনের কার্যকলাপ থেকে যাতে মুক্ত থাকা যায়, সেজন্য কিন্তু 15ই আগস্ট পর্যন্ত কিন্তু সব ধরনের দেশের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে আজকে থেকে যে এই যে পরীক্ষার্থী পরীক্ষা শুরু হচ্ছে এবং এটি চলবে আগামী 10ই আগস্ট পর্যন্ত, এবং তারপর দিন 11 আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে পরীক্ষার্থীরা কিন্তু এই যে প্রাঙ্গণ, যে কেন্দ্রীয় প্রাঙ্গণ, সেখানে প্রবেশ করেছেন। এবং শিক্ষা উপদেষ্টা কিছুক্ষণ পরে 10টা, 10:30, 11টার দিকে 2টি কেন্দ্র পরিদর্শন করবেন। তিনি সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে হয়তো ব্রিফ করবেন। তো আসলে এই যে কেন্দ্রের এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে, যে আমরা দেখেছি যে বাইরে এবং ভেতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যাপ্ত পরিমাণে নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হয়। এবং পরীক্ষার্থীরা যারা আসছেন এবং সাহায্য করাও, তারা কিন্তু সাহায্য করছেন। এবং এখানে যারা বিভিন্ন ধরনের ভলেন্টিয়ার রয়েছেন বা তারাও কিন্তু এই ধরনের যে কর্মকাণ্ড, সেগুলো কিন্তু তারা দেখভাল করছেন। এখানে একজন রয়েছেন, তারা এখানে দেখভালের কাজটি করছেন। পরবর্তীতে আমরা শাকের আদনান। কয়েকদিনের আলোচনার পরও সংবিধানে রাষ্ট্রের 4টি মূলনীতি পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি। এছাড়া জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম পরিবর্তন করে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে নতুন নাম প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন। বিএনপি সহ সমমনা কয়েকটি দল সেই প্রস্তাবেও একমত হয়নি। বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, নাম পরিবর্তন করলেও এর কাঠামো নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করবে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট।
সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার জন্য বুধবার 5টি ইস্যু নির্ধারিত থাকলেও দীর্ঘ সময় রাষ্ট্রের 4 মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা করে, তবে ঐক্যমত্য হয়নি। সংবিধানে ধর্মীয় নিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির নতুন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন 72-এর সংবিধানের 4 মূলনীতিকে এক ব্যক্তি ও মুজিববাদী চেতনার প্রতিফলন উল্লেখ করে বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। যে মূলনীতিগুলো এসেছে সেগুলো দলীয় মূলনীতি, 72-এর মূলনীতি একটা মুজিববাদী মূলনীতি। অন্যদিকে গণফোরাম, সিপিবি সহ বাম দলগুলোর প্রতিনিধিরা বলছেন 1972-এর সংবিধানের রাষ্ট্রীয় 4 মূলনীতি রেখেই জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাবিত নতুন মূলনীতি যুক্ত করা যেতে পারে, কিন্তু 72-এর মূলনীতি বাদ দিয়ে ঐক্যমত্য কমিশন নতুন মূলনীতি করলে মানবেন না তারা। আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে, মুজিবের বিরোধিতা করতে গিয়ে এখানে পুরো মুক্তিযুদ্ধের ক্রেডিটটা কিন্তু আওয়ামী লীগ এবং মুজিবকেই দেওয়া হচ্ছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি থেকে সরে এসে নতুন প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রস্তাবিত সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির ধারণার সাথেও একমত হয়নি বিএনপি। রাষ্ট্রপতির প্রতিনিধি আপনি কিভাবে ধরে নিলেন যে নির্বাহী বিভাগের প্রভাবান্বিত হবে? সেটা তো নাও হতে পারে। সেখানে বলা আছে তাদের প্রস্তাব, যদিও এটার সাথে আমরা দ্বিমত, যে আইন দ্বারা নির্ধারিত। এখন আইন দ্বারা কি নির্ধারিত হবে সেটা যদি সেই কমিটি হয় তখন, কিন্তু এই কমিটির ধারণার সাথেই তো আমরা একমত না। বিএনপি বলছে যে আমরা 10 বছর সর্বোচ্চ এই পয়েন্টে একমত, তবে এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি, এই টাইপের কমিটি কিছু থাকতে পারবে না। আলোচনায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হওয়ায় হতাশ কোনো দল। আমরা এমন এক জাতি, কোনোদিন আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো না, এটাই হয় আমাদের জাতীয় মূলনীতি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়োগের জন্য যে কমিটি করা হয়েছে এনসিসি থেকে আমি মনে করি অনেক কম ক্ষমতা সম্পন্ন। জাতীয় ঐক্যমত কমিশন মনে করে ছাড় দিয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব। যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটাকে সামাজিক সম্প্রীতি ব্যাহত করে এবং ঘৃণা ছড়ায় এমন অপতথ্য মোকাবেলায় আরও কার্যকর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারোয়ার সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, অপতথ্য একটি বড় সমস্যা, এর বিরুদ্ধে লড়াই করার জন্য অবশ্যই কার্যকর উপায় খুঁজে বের করতে হবে। অধ্যাপক ইউনূস বলেন, একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে। মেটা কর্মকর্তা মিলনার বলেন, মিথ্যা তথ্য প্রতিরোধে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিজেদের পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এসব স্থাপনায় বারবার হামলার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। সিআইএ প্রধান জন র্যাটক্লিফও বলেছেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পেন্টাগনের ফাঁস হওয়া প্রতিবেদন অনুযায়ী বড় কোনো ক্ষতি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের সাথে যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান। নেদারল্যান্ডসে সামরিক জোট ন্যাটোর সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের অর্থনীতি পুনরুদ্ধারে অর্থের প্রয়োজন, সেজন্য চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও আবারও ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার অন্যান্য সংবাদ। দেশের অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক খাত চামড়া শিল্প।
মানসম্মত কাঁচামাল ও আমদানিকারকদের বিপুল আগ্রহের বিপরীতে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানান কর্মকাণ্ডে সংকটে এই খাত। পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি সমন্বিত উদ্যোগে চামড়া খাত এগিয়ে যাবার পাশাপাশি বয়ে আনবে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি, বলছেন বিশেষজ্ঞরা। চামড়া শিল্প বর্জ্যে পরিবেশ দূষণ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বের সাথে তাল মিলিয়ে শিল্পায়নের সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ শিল্পের মতো দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে চামড়া ও পাদুকা শিল্প। তবে সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর পরিবেশ আর যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, সায়ানাইড, ফেনল, আর্সেনিক সহ প্রায় 92 ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। এই শিল্পের রাসায়নিক পদার্থ ও ভারী ধাতু মিশ্রিত অধিকাংশ বর্জ্যই পরিশোধন ছাড়াই চলে যাচ্ছে পার্শ্ববর্তী নদী, নালা, খালে। পরিবেশ সুরক্ষায় ব্যর্থ হওয়ায় শিল্পোন্নত দেশগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানির অনুমতি পায়নি দেশের অধিকাংশ কারখানা। এতে বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। চলমান সংকট নিরসনে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশ বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত জরুরি। এতে একদিকে বহির্বিশ্বে বৃদ্ধি পাবে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা, অন্যদিকে ভালো থাকবে পরিবেশ, উন্নত হবে দেশের অর্থনৈতিক অবস্থানও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চামড়া শিল্প বর্জ্যে পরিবেশ দূষণ, এ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। শহর নগরে দিনে দিনে বাড়ছে ছাদ কৃষি, তবে অধিকাংশ ক্ষেত্রে সমস্যা দেখা দেয় মানসম্মত চারা প্রাপ্তিতে। এই সমাধানে ঢাকার শেরেবাংলা নগর মণিপুরি পাড়ায় ভবনের উপরে নার্সারি গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার মণিপুরি পাড়া, এখানে 6 তলা ভবনের উপরে মাত্র 2200 বর্গফুট আয়তনের ছাদে গড়ে তোলা হয়েছে এক বাণিজ্যিক নার্সারি। উদ্যোক্তা মাসুদ রেজা নার্সারি শিল্পের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন 70 জাতের রঙিন বিদেশি কাঠগোলাপ এবং উন্নত জাতের আনারের নার্সারি। এগুলো সবই থাইল্যান্ড থেকে? সবই থাইল্যান্ড থেকে। আচ্ছা, এটা কি নাম? এটা হচ্ছে ডায়মন্ড, এটা হচ্ছে স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ড। এটা লুল লাইন, এটাও একটা কালার। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। অলমোস্ট সব ছাদ কৃষির বাগানে আমরা একটা দুটো আনার গাছ দেখতে পাই, কিন্তু সবার ছোট ছোট। হ্যাঁ, এর কারণটা হচ্ছে আপনার তার খাদ্যটা বোঝে না। কেউ যদি ডিমের খোসাটা মাটি প্রিপারেশন করার সময় ক্রাশ করে দিয়ে দেয়, আমার মনে হয় তা আনার খোসাতে প্রচুর ক্যালসিয়াম আছে, প্রচুর ক্যালসিয়াম। এই চারার শতভাগ ছাদ কৃষি উপযোগী, যা তুলনামূলক সাশ্রয় মূল্যে বিক্রি করেও মিলছে বাণিজ্যিক সাফল্য। এরকম একটা ড্রামের গাছ কত বিক্রি হচ্ছে? এগুলি একটা ড্রামের গাছ বিক্রি হচ্ছে 8000 টাকা। আর এই চারাগুলো? চারা বিক্রি করছি 1000 থেকে 1200 টাকা। এখান থেকে আপনার আয়টা কিরকম হয়? সত্যি কথা এরকম হয়েছে যে সেটা হচ্ছে যে আমাকে কাঠগোলাপগুলোকে আমাকে বেঁধে রাখতে হয়েছে, এইটা এই নার্সারি নিবে, এইটা এই নার্সারি নিবে, এইটা এই নার্সারি নিবে। সেই বছরে আমি প্রায় 10.5 লাখ টাকার। এমন উদ্যোগ নগরীর তরুণ তরুণী এবং বিশেষ করে গৃহিণীদের জন্য সৃষ্টি করতে পারে আত্মনির্ভরশীল হওয়ার নতুন পথ। আমার ছাদ কখনো খালি থাকে না, সবসময় ছাদ ভরা থাকে, সবুজের কোনো অভাব নাই। আপনি ওটা পাবেন, আপনি ব্যবসায়িকভাবে লাভবান হবেন এবং এই দেশের যে সবুজের আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারবেন। এই 3টা জিনিসের সমন্বয় করতে পারবেন যদি শুধু আপনি ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে যান। নগরে বসেও ছাদগুলো ফেলে না রেখে হতে পারে আয়ের একটা উৎস, যা প্রমাণ করেছেন ঢাকার মণিপুরি পাড়ার মাসুদ রেজা। ছিলেন একসময় নার্সারি উদ্যোক্তা, ব্যবসায়ী, সেটাকে রূপান্তর করেছেন ছাদ থেকে এসে আরেকটা বড় আকারের নার্সারি, যেটা অন্যান্য ছাদ কৃষি যারা করছেন তাদের জন্য হতে পারে একটা অনুকরণ। ঢাকার মণিপুরি পাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজ।
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের ধারাবাহিকতা কলম্বোতে ধরে রাখতে পারেনি টাইগাররা। লঙ্কান বোলারদের দাপটে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান। আগের ম্যাচের ২ ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক শান্ত ৮ রানের বেশি তুলতে পারেননি। কোচের আস্থাভাজন এনামুল বিজয় ফিরেছেন ০ রানে। আদিল আহমেদ শানের রিপোর্ট। গল টেস্টের বিপরীত চিত্র কলম্বো টেস্টে। লঙ্কান বোলারদের দাপটে টাইগার ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ প্রথম দিনেই। ১৯৭ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষটা ওইখানেই দেখে ফেলে বাংলাদেশ। এর আগে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ৭১ রানে ২ টপ অর্ডার এনামুল ও মুমিনুলকে হারায় টাইগাররা। দ্বিতীয় সেশনে ৭ রানের ব্যবধানে অধিনায়ক নাজমুল শান্ত ও সাদমানকে হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। আগের ম্যাচে ২ ইনিংসে সেঞ্চুরি করা শান্ত ৮ রানে এবং সাদমান ফেরেন সর্বোচ্চ ৪৬ রানে। স্কোরবোর্ডে ৯০ রান উঠতেই হানা দেয় বৃষ্টি। প্রায় ২.৫ ঘন্টা বন্ধ থাকার পর খেলা শুরু হলে অভিজ্ঞ মুশফিক ও লিটন দাসের ব্যাটে ভর করে টাইগাররা দলীয় ১৭ রান পার করে। ৬৭ রানের পার্টনারশিপে একাধিক জীবন পেয়েও ৩৪ রানের বেশি তুলতে পারেননি লিটন, আর উইকেটে সেট হয়েও ৭৫ বলে ৩৫ রান করে প্যাভিলিয়নে মুশফিক। দিনের শেষ ভরসা একাদশে ফেরা মিরাজ নাইম হাসানকে নিয়ে বেশি দূর যেতে পারেননি। ৩৭ রানের জুটিতে ৩১ রানে ফেরেন বিশওয়া ফার্নান্দোর বলে। তাইজুল নাইমের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে ২০০ তোলে বাংলাদেশ। নাইম বোল্ড হওয়ায় প্রায় ২ বছর পর দলে ফেরা এবাদতকে নিয়েই আবারও দ্বিতীয় দিন শুরু করবেন তাইজুল। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। গলে প্রথম টেস্টে চমৎকার ব্যাটিংয়ের পর কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন টাইগারদের ব্যাটিংয়ে বিবর্ণতার ছাপ স্পষ্ট। স্কোরবোর্ডে ২২০ রান ওঠাতেই ৮ ব্যাটসম্যান একে একে ফিরে গেছেন ড্রেসিং রুমে। ইনিংসে নেই কোনো সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি। ওপেনার সাদমান ইসলামের ৪৬ রান সর্বোচ্চ সংগ্রহ। প্রথম দিন ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ দল হাল ছাড়তে রাজি নয়। সাদমানের আশা লড়াইয়ে ফিরবেন তারা। উইকেটটা ছিল একটু স্লো ছিল, এটা সত্যি কথা। তো আশা করি 270 280 গুড স্কোর। অবশ্যই তো আমরা যদি গুড এরিয়ায় ভালো বল করতে পারি তো ইনশাল্লাহ অবশ্যই উইকেটে হেল্প আছে, অবশ্যই আমরা ভালোভাবে কামব্যাক করব বোলিং ইনশাল্লাহ। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জাত নিয়ে ফিরছি। ৩ ম্যাচ টি-20 সিরিজ খেলতে ১৬ জুলাই ঢাকা আসছে পাকিস্তান দল। মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রথম ম্যাচ ২০ জুলাই। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। কুষ্টিয়ার খাজানগর মোকামে ১৫ দিনের ব্যবধানে ২৫ কেজির চালের বস্তার অস্বাভাবিক দাম বেড়েছে। ২ সপ্তাহে প্রতি কেজিতে চালের দাম ২ থেকে ৭ টাকা বেড়েছে। মিলগুলোতে যেখানে প্রচুর ধান ও চাল মজুদ রয়েছে সে সময় দাম বৃদ্ধিকে অযৌক্তিক মনে করছেন খুচরা বিক্রেতা ও খাদ্য কর্মকর্তারা। আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। খাজানগর মোকাম জুড়ে এখন কর্মচাঞ্চল্য। প্রতিটি মিলের গোডাউনে ধান ও চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। ট্রাক ভরে নতুন ধানও আসছে। ঈদের আগে যেখানে মানভেদে সরু জাতের ২৫ কেজির বস্তার দাম ছিল ১৬৮০ টাকা থেকে ১৭২০ টাকা, সেই চাল এখন ১৮২০ টাকা থেকে কোনো কোনো মিলে ১৯০০ টাকায় বিক্রি হচ্ছে। মোকামে যারা কিনে, যারা ব্যবসায়িক, তারা কিছু কিছু সময় ধান কিনে স্টক করে রাখে, ওইটা থেকে বৃদ্ধি করায়। এখন তাদের হাতে সব কিছু। ২ মাসে যারা ধান কিনছে সেটাকে আপনার রেগুলাইজ করতে গেলে চালের দাম এখন বাড়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি যে আগের যে ধান কিনে আসছে সেই ধান এর চাল যদি তারা প্রায় ১-১.৫ মাস বিক্রি করে, ১-১.৫ মাস পরে চালের দাম বাড়তে পারে। তাই এটা আমার মনে হয় যারা বাড়াচ্ছে বা যারা করতেছে এটার ভিতরে তারা মানে কোনো হিসাবে কোনো ভুল ত্রুটি আছে। দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ভিনিগারটা ৮০-৯০-১০০ টাকা বাড়ছে বস্তার উপর। ওই কাজের তো ওরকমই সব কিছুই দাম বেশি হয়ে গেছে। ষাট থেকে ৫ টাকা বাড়ছে কেজির উপরে। খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন চালের দাম বাড়ার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যে সকল মিলার আজকে ধান কিনে কালকেই চালের দাম বৃদ্ধি করার যে প্রবণতা তাদের লক্ষ্য করছি, তাদেরকে কিন্তু আমরা কঠোর হুঁশিয়ারি দিয়েছি এবং তাদের এক্ষেত্রে অবশ্যই আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করা হবে, এটার কোনো সুযোগ নেই। প্রতিদিন খাজানগর মোকাম থেকে সারা দেশে ১৫০ থেকে ২০০ ট্রাক পর্যন্ত চাল সরবরাহ করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই।
এবার প্রকৃতি সংবাদ। রাজধানীর আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠ যেন একখণ্ড সবুজ বাগানে পরিণত হয়েছে। শুরু হয়েছে মাস জুড়ে জাতীয় বৃক্ষ মেলা। পুরো মাঠ সেজেছে বৃক্ষ সম্ভারে। বনজ ও ঔষধি গাছের পাশাপাশি ফল ধরে থাকা গাছগুলোর প্রতি বৃক্ষপ্রেমীদের বেশি আগ্রহ। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। সরকারি বেসরকারি ৮২টি প্রতিষ্ঠানের মোট ১৫০টি স্টলে বৃক্ষের সমারোহ। আমসহ বিভিন্ন গাছের চারায় ধরে আছে ফল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকায় মানুষের মধ্যে যে বৃক্ষরোপণের তাগিদ সৃষ্টি হয়েছে তা ফুটে উঠেছে মেলায়। মেলায় ঘুরে ঘুরে পছন্দের চারা কিনছেন তারা। আনার, কামরাঙ্গা, জলফই, লিচু, সবেদা এগুলো দিনের দিন হারিয়ে যেতেছে। বনজ, ফলস এগুলো যদি বেশি করে যদি আমাদের দেশে যদি গাছ লাগায় তাহলে খুব সুন্দর হয়। দাম মোটামুটি কম লাগছে আর কি আমার কাছে। বাগান বিলাসের অনেকগুলো কালার নিয়েছি আর কি, অনেকগুলো জাত, অলমোস্ট 60টার মতো আর কি। লোহা শাল আছে, ঠিক আছে, এই যে লাল চন্দনের চারা আবার আছে, এখানে যে তাল, এখানে যে আবার এই যে উন্নত মানের খেজুর গাছ, ঠিক আছে, এই যে খেজুরের গ্যাডাপটা দেখেন, এটা কিনে হলো সাকার। মেলায় ক্রেতাদের উপস্থিতিও উল্লেখযোগ্য। নতুন নতুন বৃক্ষের সঙ্গে পরিচিত হচ্ছে তারা। মেলার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা যেমন বাড়ছে তেমনি সবুজায়ন বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। এই যে 12 মাসি কদবেল, এদের কদবেলও অনেক কিন্তু দাম। আপনি একালি কদবেল কিনলেও 400 টাকা লাগে। এই যে কদবেলের চাষ করতে পারবে আমাদের কৃষক। চন্দন গাছ এটা খুব দামি গাছ। এই চন্দন থেকে অনেক ইনকাম করা সম্ভব। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলা চলবে 24 জুলাই পর্যন্ত। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবার খেলার খবর। তিন টি-20 ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে 16 জুলাই ঢাকা আসছে পাকিস্তান দল। গত মাসে পাকিস্তানের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজের ফিরতি হিসেবে আসন্ন টি-20 সিরিজের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশ পাকিস্তানের আসন্ন 3 টি-20 ম্যাচের সবকটির ভেন্যু ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। প্রথম ম্যাচ 20 জুলাই, এরপর 22 ও 24 জুলাই বাকি 2 ম্যাচ। সবকটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। মে মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 3 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে হারের পর পাকিস্তান সফরে যায় টাইগারদের টি-20 দল। 3 ম্যাচের সবকটিতে হেরেছে লিটন কুমার দাস ও তার দল। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ। সাধারণ মাদ্রাসা ও কারিগরি সহ 11 শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 12.5 লাখ। বিএনপির আপত্তিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল হচ্ছে না। সাংবিধানিক পদে নিয়োগের জন্য কমিটি গঠনে ঐকমত্য কমিশনের সুপারিশ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে বলছে ইরান। তেহরান সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ট্রাম্পের মন্তব্য। অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানান কর্মকাণ্ডে সংকটে চামড়া শিল্প। সমন্বিত উদ্যোগে বিশেষজ্ঞদের তাগিদ। এবং কলম্বো টেস্টে টাইগার ব্যাটারদের হতাশাজনক পারফরমেন্স। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিন শেষে সংগ্রহ 8 উইকেটে 220 রান। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।